বধূ এবং ভ্রাতা এবং আপনারা যারা সমবেত হয়েছেন পার্টিকে ভালোবাসেন, পার্টিকে ভালোবেসে কমরেড সমরাঢ্যের প্রতিও আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা গড়ে উঠেছে এবং তারই প্রতিফলন আজকের সভায় সমবেত হয়ে আপনারা আমাদের সবাইকে বুঝতে সাহায্য করছেন সমর পার্টির ভেতরে বাইরে কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কমরেড সমরাঢ্যের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এটা মেনে নেওয়া খুব কঠিন। 7 দিনের ব্যবধানে একই মঞ্চে দাঁড়িয়ে দুটো স্মরণ সভায় আমাদের কথা বলতে হচ্ছে। সমীর চক্রবর্তী এবং আজকে সমরাঢ্য। কাকতালীয় মনে হতে পারে, দুজনই আগরতলা মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের ছাত্র ছিলেন। সমীর অগ্রজ সিনিয়র। দুজনই মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে পাঠরত অবস্থায় তাদের বিদ্যালয়ের আভ্যন্তরীণ সমস্যাকে ভিত্তি করে প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে একটা আন্দোলনের পরিমণ্ডল তৈরি করেছিলেন। একে ভিত্তি করেই তৎকালীন আমাদের যে সংগঠন ছাত্রদের মধ্যে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, পপুলারলি আমরা এসএফ বলতাম, ছাত্র ফেডারেশন বলতাম, তার সান্নিধ্যে আসেন। এবং এখানে আমার বলতে দ্বিধা নেই, সমীর চক্রবর্তী স্কুল ছেড়ে চলে যখন আসেন, কলেজে ভর্তি হন এবং ছাত্র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন, সমরকে সামনে রেখে বাছাই করা মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের একাধিক ছাত্র বন্ধুকে বলা যায় হাত ধরে এই ছাত্র ফেডারেশনের পতাকা তলে সামিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই সময়ে তার চলে যাওয়ার বয়স হয়নি। আপনারা দেখেছেন, জানেন, সমীর চক্রবর্তীর বয়স হয়েছিল 73 বছর। শারীরিক দিক থেকে অনেক আগেই সমীর চক্রবর্তী দুর্বল হয়ে পড়েছিলেন। সমরাঢ্য কিন্তু ততটা দুর্বল হয়ে পড়েছিলেন ঘটনা তা না। তার বয়স 68-69। বাইরে থেকে দেখলে মতিদা তার পাশে যখন আমি বসলাম, ছবিটার দিকে তাকে আমাকে বলছেন, তাকে দেখলে তো এতটা অসুস্থ মনে হয় না, সে অনেক বেশি সময় কাজ করতে পারত। মনের কথাটা বলবার চেষ্টা করেছেন। উনি তো ছোটবেলায় ছাত্র অবস্থা থেকে দেখেছেন, কিন্তু বছর খানেক আগে অসুস্থ হয়ে পড়ে আগরতলার চিকিৎসা হয় জিবি হাসপাতালে। কিন্তু ডাক্তারবাবুরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা ভুগছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে
তাকে বাঙ্গালোরে পাঠানো হয়, তার পরিবারই উদ্যোগ নেন। আমরা তো শুধু পরামর্শ দিয়েছি। এবং বাঙ্গালোরে একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে তার পুত্রবধূ, তারা দুজনেই ওখানে কাজ করে। আর পুত্রবধূটি সমরের কাছে কন্যা সম, এবং কালকে তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি শুনলাম, তার বাড়িতে আমি গিয়েছিলাম, যে আমাকে মা বলে ডাকতো। এটা যেমন সে বলছে, তার ছেলের কাছ থেকে আমি শুনছি, বাবা যখন রেগে যেতেন, একটু মনের দিক থেকে একটু খোটামুটি কোনো অবস্থার সম্মুখীন, তখন পুত্রবধূকে তার প্রকৃত নাম ধরে ডাকতো। তখনই বোঝা যেত বাবা রেগে আছেন। তা না হলে সবসময় তাকে মা বলেই ডাকতেন। এবং সমর এটা দাবি করেছেন, সমরের যে নিজের মা, তার চেহারার প্রতিচ্ছবি তার পুত্রবধূর চেহারার মধ্যে তিনি দেখতে পেতেন। এরা ছিল বাঙ্গালোরে। এই যে নৈকট্য, এত কিছু জানতাম না। এবং সেখানে মহুয়া, তার পুত্র, তার পুত্রবধূ সামগ্রিকভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেখানে সবচেয়ে বড় যে হাসপাতাল, স্বনামধন্য যে ডাক্তার, শুধু ভারতবর্ষে না, আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন সুখ্যাতি অর্জন করেছেন। নারায়ণালয় বোধ হয়, হৃদয়ালয়। আমাকে মহুয়া দ্বারা বলছিলেন, ওই ডাক্তারবাবুর কাছে আপনি একটি চিঠি টিঠি, আমি কিচ্ছু লাগবে না, উনি চিঠি পড়া করেন না। ঠিক আছে, তোমরা যদি মনে করো, আমি জানি না আমার নাম ওনার মনে থাকবে কিনা, প্রয়োজন মনে করলে নাম তোমরা রেফার করলেও করতে পারো। তার সঙ্গে একটা সময় আমার খুব নৈকট্য গড়ে উঠেছিল। যাই হোক, তারাও চেষ্টা করেছেন। চিকিৎসা চলাকালীন নিয়মিতই আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি পার্টির তরফ থেকে। আমরা আশ্বস্ত হয়েছিলাম সমর সুস্থ হয়ে ফিরে আসছেন। একটা ধারণা ছিল তার বাইপাস সার্জারি করতে হবে, কিন্তু ছেলে ফোন করে জানালো যে না, ডাক্তারবাবুরা বলেছেন বাইপাস করতে হবে না। আসলে এটার দুটো দিক, আমি সেই আলোচনা যাচ্ছি না। যাই হোক, এটা শুনে সমরও খানিকটা উৎসাহিত, অনুপ্রাণিত বোধ করেছে, আমরাও। সমর ফিরে আসলো, কিন্তু সমর যখন ওখানে চলে যায়, আমরা পার্টির রাজ্য দপ্তরে চিন্তিত হয়ে পড়লাম। তাকে তো একটা কঠিন সময়ে তুলে নিয়ে এসেছি পশ্চিম জেলা কমিটির অফিস থেকে, রাজ্য দপ্তরের তহবিল নিয়ন্ত্রণ ইত্যাদি পরিচালনার কাজ নেওয়ার জন্য। এই বয়সের কমরেডদের আমরা এই দায়িত্ব দেই না সাধারণত। যদিও সমর সেই সময়ে নির্দিষ্টভাবে কোনো কমিটির সম্পাদকের দায়িত্ব ছিলেন না, গণসংযোগ তো তার ছিল। এরকম অবস্থা, ওখান থেকে তুলে এনে তহবিলে বসিয়ে দিলাম। এবং এটা নিয়ে যখন আমাদের মধ্যে আলোচনা চলছিল, গৌতম দাস ছিলেন তখন সম্পাদক, সন্দেহ প্রকাশ করে বলছিলেন সমরকে এটা রাজি হবে। তো আত্মবিশ্বাস নিয়ে আমাদের বলতে হয়েছে, পার্টির দায়িত্ব সমর উপেক্ষা করবে এটা মনে হয় না, এবং তাই ঘটনা। এক কথায়, তো সেই সময় যখন সে ওখানে চলে গেল, আমাদের মধ্যে সন্দেহ তৈরি হলো, এখন এই জায়গাটা কাকে দায়িত্ব দেব। ভাবতে শুরু করেছি আমরা, সেই ধরনের লোক চাই। 3টা 4টা 5টা নাম আসছে, সবাই মিলে বলছে। শেষ পর্যন্ত আমরা বলেছি সমরকে ফিরে আসতে দাও। সে ফিরে আসলো একটু সময়ের ব্যবধানে। সমর পার্টি বিশেষে হাজির। আরে অসুবিধা হবে না? কিসের অসুবিধা? বরং হাসতে হাসতে সে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অফিসে না আসলে বরং আমি অসুস্থ হয়ে পড়বো। দ্যাট ইজ দ্য রিয়েল এক্সপ্রেশন। এবং তার ফ্যামিলির লোকও এটাই তারা উপলব্ধি করতেন। আমি আপনাদের যেটা বলবো, যেদিন সে হাসপাতালে শেষবারের মতো ভর্তি হলেন, তারও ঘন্টা দেড়েক আগে তার সাথে আমার শেষ টেলিফোনে কথাবার্তা। আমি বিলুনিয়ায় গিয়েছিলাম, বাদলশীল তাকে হত্যা করেছে, প্রায় বলা যায় প্রকাশ্য দিবালুকে, যেখানে চোত্তাখোলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের স্মৃতির
একটা নিদর্শন হিসাবে একটা প্রকল্প সেখানে আমরা গড়ে তুলেছিলাম। ছোট্ট একটা বাজার গড়ে উঠেছে, সেখানেই তার বাড়ি, তাকে খুন করেছে। বিলোনিয়াতে সেদিন স্মরণ সভা ছিল, সব কিছু করে সন্ধ্যার সময় ফিরে আমার মনে হয়েছে আজকে আর অফিসে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি অফিসে বাড়িতে বসে কাজ করছিলাম, একটা লেখালেখির কাজ করতে গিয়ে আমার কিছু সুনির্দিষ্ট তথ্যের প্রয়োজন ছিল। আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। পার্টি অফিসে থাকলে ফাইল ইত্যাদি যা আছে এটা ঘাটলে আমি এটা বের করে ফেলতে পারতাম, কিন্তু আমি তো এখন পার্টি অফিসে নাই। বাড়িতে বই আছে কিন্তু ফাইল ইত্যাদি তো নাই। তখন প্রথম নামটাই সমরের আমার মাথায় আসলো, অনলি সমর ক্যান সলভ দিস। কারণ সে একটা মানে বলা যায় কম্পিউটার সংরক্ষক। সাধারণভাবে আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয়ে তাকে কিছু প্রশ্ন করলে পর তার সমসাময়িক সময়ের আগেও ঘটে যাওয়া ঘটনা এগুলো সম্পর্কে সমক সুনির্দিষ্টভাবে বলতে পারত। তখন আমি লিখতে গিয়ে আমি দেখলাম এত সমরকে ছাড়া আর কার সাথে আমি কথা বলবো। ফোন যখন আমি করলাম, আমার ধারণা তখন 7:30 বা 7:40 হবে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি দেখেছি সমর ফোনটা ধরেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় আছো? আমি জানি হয়তো সে নিশ্চয়ই বাড়িতে আছে। বলে আমি বাড়িতে আছি, কিন্তু কথাটা পরিষ্কার আসছে না। তো আমি জিজ্ঞেস করছি, তুমি কি খেতে খেতে কথা বলছো? বলে না। তাহলে তোমার কথাটা এরকম শোনা যাচ্ছে কেন? কি বলে, আমার একটু অসুবিধা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তাকে কি প্রশ্ন করব? আমি বললাম, তুমি ইমিডিয়েটলি ডাক্তারদের সঙ্গে কথা বলো। তখন আমার একটু সন্দেহ হলো, একটা হতে পারে কিছু জটিল কিছু ব্যাপার। তো আমার ধারণা বাড়িতে মহারা আছেন, অথবা তার পাশে মহার বড় ভাই, হ্যাঁ পাশেরই তো ঘর, তারা আছেন, সঙ্গে সঙ্গে কথা বলবে, পাশে হাসপাতাল আছে। তখন দ্বিতীয় কোনো চিন্তা করার কোনো সুযোগ ছিল না। সমর বলল, ঠিক আছে। আমি ফোন ছেড়ে দিয়েছি। এই যে সর্বশেষ তার সাথে আমার কথা, তাও তার সাহায্যের জন্যই, যাচনা করতে গিয়ে তার সঙ্গে আমার কথা বলতে হয়েছে। তার উপর এতটা বিশ্বাস আমাদের ছিল। ইটস এ বিগ লস। তার পরিবারের জন্য তো নিঃসন্দেহে। আমি এটা শুধুমাত্র তার স্ত্রী, পুত্র, পুত্রবধূর কথা বলছি না। যে পরিবারে সে বড় হয়ে উঠেছে, সমর হয়েছে, যে পরিবারকে ভিত্তি করে। তার মা বাবা এখন হয়তো নেই, দিদি আছে, ভাইয়েরা আছে, অন্যান্য পরিজন আছে, যার যার মতো করে চললো। ওই বাড়িটাতে গেলে পরে মনে হয় না তারা ভাগ বিভাজন করে আছেন, মনে হয় একই থালাতে তারা সবাই খাচ্ছেন। সেই পরিবারের জন্য এটা অপরিণীয় ক্ষতি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের পার্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাদ দিয়ে পার্টির কি শক্তি, তার কি লাভ, তার কি লোকসান? কাজে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। স্বাভাবিক কারণে তার এই মানে অসময়ে, আমি বয়সের দিক থেকে বলছি, চলে যাওয়াটা খুবই ক্ষতি হয়েছে। এখন শূন্যস্থান তো থাকে না, এটা প্রকৃতিরই ধর্ম। কিন্তু একটা কর্মী, ক্যাডার, লিডার, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের, এ তো রাতারাতি তৈরি হয় না। আপনি চাইলেই উপর দিকে থেকে যদি কাউকে জোর করে চাপিয়ে দেন, বাধ্য তো মনে হবে না তা, কিন্তু জনগণের কাছে তো অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না। জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি আর্ন করার মধ্য দিয়ে যারা নেতৃত্ব উন্নীত হন, তারাই তো প্রকৃত নেতা। এই সমর আব্দ এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নেতৃত্বের স্তরে নিয়ে গেছে। সমর কিন্তু মানে প্রচারধর্মী ছিলেন না। মিডিয়া, প্রেস, ছবি ছাপানো, প্রতিদিন তার নাম টাম ছাপা হোক, এই সমস্ত দুর্বলতা অন্তত আমি সমরের মধ্যে দেখিনি। আমি খুব আন্তরিকতার সাথেই বলছি। এখন কমরেড জিতেন যেটা বলছিলেন, ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু
কলেজ দেখতে গিয়ে দেয়ালের গায়ে লেখা দেখলাম সম্রাটকে সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এই সাথে যেটা যুক্ত করব, একটা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে পরপর দুবার সাধারণ সম্পাদক হওয়া এ সাধারণ কথা না, সাধারণ কথা না। স্টুডেন্টস কমিউনিটির মধ্যে তার যে অ্যাকসেপ্টেবিলিটি, তার যে পপুলারিটি, এটা না থাকলে পর আর তৎকালীন সময়ে ছাত্র সংসদের নির্বাচন কলেজগুলোতে এটা বিরাট মানে রাজনৈতিক মতাদর্শের লড়াই এবং তার সঙ্গে দৈহিক সংঘর্ষের প্রশ্ন অনেক সময় চলে আসতো। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আইদার এমবিবি কলেজ অথবা বিবি ইভিনিং কলেজ, তাতে পরপর দুইবার সাধারণ সম্পাদক হওয়া সহজ কথা না। এর থেকে তো বুঝতে হবে সম্রাজ্যের মানে কোয়ালিটি এবং তার অ্যাকসেপ্টেবিলিটি। স্কুলে গিয়ে গিয়ে আমি বলছিলাম সমীর চক্রবর্তীর স্মরণ সভায়, আমাদের ছাত্র সংগঠনের ভিত্তিটাই ছিল স্কুল, কলেজ ছিল মাত্র 5টা সারা ত্রিপুরায়, এবং তখন আমাদের সিদ্ধান্ত ছিল স্কুলে স্কুলে যাও, একেবারে সাবরুম থেকে আরম্ভ করে ধর্মনগর। সেই জায়গাতে আগরতলাকে কেন্দ্র করে নতুন করে আমরা টাউন কমিটি তৈরি করেছিলাম, আমার এখনো মনে আছে। মিলুনি বলে কামানচমনি থেকে পুরনো যে মোটর স্ট্যান্ড সেদিকে যাওয়ার পথে বাদিকে দুতলায় ওখানে একটা বাটার জুতা বিক্রি করার দোকান আছে, তার উপরে দিয়ে সেখানে প্রথম সম্মেলন করে, সম্মেলন কি তখন আমরা জানতাম না, আমি অন্তত আমার অভিজ্ঞতার কথা বলছি, এই টাউন কমিটি আমরা তৈরি করি। সেখান থেকে কংক্রিট ফর্মে স্কুলে স্কুলে যাও, যে যে স্কুলে যাচ্ছ সেই সেই স্কুলের সমস্যাকে আইডেন্টিফাই করো, পপুলার প্রবলেমগুলি আলাদা করো, তার উপর ভিত্তি করে ছাত্রদের বুঝিয়ে স্কুলের মধ্যে এডুকেশন অর্গানাইজ করো। এই যে কাজ আমাদের সবারই সেই সময় করতে হয়েছে, সারা ত্রিপুরায় এটাই আমাদের কাজ ছিল। কমরেড সমর দেখবেন আজকে আমাদের শঙ্কর দত্তের লেখা ছোট্ট, কিন্তু সমর সম্পর্কের নির্যাসটা এই ছোট্ট লেখাটার মধ্যে শঙ্কর তুলে ধরার চেষ্টা করেছে। আই মাস্ট কংগ্রেচুলেট হিম। তাতে উল্লেখ করার চেষ্টা করেছেন সমরের সাথে শঙ্করের পরিচয় কোথায়। শঙ্কর বুজ্জিং স্কুল, বয়েজ বুজ্জিং স্কুলে পড়তো, সমর এবং বলাই সিংহরায়, তারা দুজন গেছেন স্কুলকে বক্তৃতা করেছেন, স্কুলের সমস্যা তুলবার চেষ্টা করেছেন, তারপর বলেছেন অমুক তারিখ অমুক জায়গায় মিটিং আছে তোমরা আসবে। শঙ্কররা সেখানে গেলে, এই শঙ্কররাই তো সমরদের হাত ধরে পরবর্তী সময়ে এই আগরতলা টাউন কমিটির নেতা হন। শঙ্করিতা একসময় আগরতলা টাউন কমিটির সম্পাদক হন, তার আগের পর্যায়ে ছিলেন সমররা। যাই হোক, তো এটার মধ্য দিয়ে কিন্তু স্কুলের যে ছেলেরা মেয়েরা তাদের সাথে সম্পর্ক, সে যখন কলেজে, এরাই তো স্কুল থেকে কলেজে গেছে, তারা গিয়েই দেখছে সমরদা, তিনি তো আমাদের স্কুলের আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন। ন্যাচারাল, এটাই এই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তার যে পপুলারিটি, তার যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটা ডেভেলপ করেছে। শুধু ছাত্র সংগঠন করতেন আর আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দিয়ে দিতে হবে এরকম দাবির আন্দোলনের নেতা ছিলেন না। ছাত্র জীবনের সমস্যা গভীরে যাওয়ার চেষ্টা করত, আইন কানুন নীতি এই সমস্ত বিষয়গুলি বুঝবার চেষ্টা করত। তার পরিণতিতে আমাদের ত্রিপুরায় কিন্তু কোনো বোর্ড ছিল না, স্কুলের কোনো বোর্ড ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা আমাদের ত্রিপুরার স্কুলের পরীক্ষার নিয়ন্ত্রক ছিল। আমিও তো সেই বোর্ডেরই ছাত্র। আমি যখন পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাস করি তখন ত্রিপুরায় বোর্ড নাই। আমাদেরই আন্দোলনে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তৈরি হয়। আমাদেরই আন্দোলনে একটা সময় গিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটি তৈরি হয়। তার আগে ক্যালকাটা ইউনিভার্সিটির সেন্টার হয় আগরতলায়। তাহলে ওখানে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্টার প্রস্তাব যখন পড়ছিলেন কমরেড রতন, তার সেখানে উল্লেখ করার চেষ্টা করেছেন। দুটো ইম্পর্টেন্ট বডি, নীতি নির্ধারক,
ওখানে গিয়ে দাবি দেওয়া উপস্থিত করার প্রশ্ন না। নতুন আইন, নতুন নিয়ম, সিলেবাস, পরীক্ষার পদ্ধতি, ছাত্রদের সুবিধা, শিক্ষকদের সমস্যা, পরিকাঠামো, এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হতো। আমার সুযোগ ছিল, এই দুটো জায়গাতে আমার কাজ করার সুযোগ ছিল। সমর সেখানে কাজ করেছেন এবং সভাগুলোতে দেখা যেত যে বিষয় আমাদের ভাবনা চিন্তার বাইরে থাকতো, কিন্তু সমর এতটা প্রিপেয়ার্ড হয়ে আসতো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে মিটিংয়ে যখন প্রশ্ন করি তুলতো তখন মনে হতো, আরে এ তো আমাদের চোখ এড়িয়ে গেছে, কারেক্টলি হি হ্যাজ রেস্ট। দিস ইজ হোয়াট ওয়াজ সমরাট্ট। আমি কথাগুলো বলছি যে এমনিতেই যে নেতা হয়েছেন ঘটনা তা না। আমরা তো অনেকে এখন গভীরেই যাওয়ার চেষ্টা করি না, এবং ত্রিপুরার ছাত্র আন্দোলনের ভিত্তিটা এমনি তৈরি হয়েছে ঘটনা তা না। এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সংগঠনটা এরকম একটা জায়গায় এসছে। কমরেড জিতেন বলছিলেন বিজ্ঞান আন্দোলনের কথা। সমর তো কমার্সের স্টুডেন্ট, কিন্তু বিজ্ঞান আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যে দেশব্যাপী যে পদযাত্রা, বিজ্ঞান পদযাত্রা, এতে সমরদের সময়ই ত্রিপুরা থেকে শুরু হলো, সাবরুম থেকে আরম্ভ হতো, পর্যায়ক্রমে ক্রমে আসাম হয়ে, কলকাতা হয়ে, সেখান থেকে একটা ছোট্ট টিম দিল্লিতে যেত। এবং প্রকৃত অর্থেই এই বিজ্ঞান মানসিকতাকে নিয়ে যাওয়া, যুক্তিবাদী হতে মানুষকে সাহায্য করে, বিশেষ করে আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়েদের, এই যে আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং এটাকে সংগঠিত করার ক্ষেত্রে সমরের ভূমিকা, যেটা কমরেড জিতেন বলেছেন, কারেক্টলি বলেছেন। শুধু তা না, সাক্ষরতার যে আন্দোলন, এটার প্রথম উদ্যোক্তা ছিলেন আমাদের ত্রিপুরায় বাদল চৌধুরী, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। পরে তিনি মন্ত্রী হয়েছেন। এই শুরু থেকে যে ছোট্ট টিমটা কাজ শুরু করেছিল, তার মধ্যে কমরেড সমরাধ্য ইনক্লুডেড ছিলেন, সিরিয়াসলি ইনভলভ ছিলেন। তাহলে আমি কথাগুলি যে বলছি, তিনি তো শুধু ছাত্র ফেডারেশনের অমুক কমিটির সভাপতি, তমুক কমিটির জয়েন্ট সেক্রেটারি, অমুক কেন্দ্রীয় কমিটির মেম্বার, এ দিয়ে তো সমরকে বোঝা যাবে না। এই কারণেই কথাগুলি বলছি। আমরা যারা ছাত্র আন্দোলনে কাজ করে এসেছি, আমরা কে কতজন এই ধরনের বহুমুখী গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলো, ধারাগুলো, তার সাথে নিজেরা যুক্ত হয়ে, সম্পৃক্ত হয়ে প্রকৃত অর্থে শিক্ষার আন্দোলন, ছাত্র আন্দোলন এবং যে ডেমোক্রেটিক মুভমেন্টের পার্ট অ্যান্ড পার্সেল, তাকে টোটালি ইমপ্রুভ, ডেভেলপ করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছি। এটা হিসেব করলে কিন্তু আমরা সমরের গুণাবলীর সাথে নিজেদের মেলাতে পারবো না। আমি আমার নিজেকে নিয়েও বলছি, এটা আপনাকে ভাবতে বলছি না, আমি আমার নিজেকে নিয়েও কিন্তু এই কথাটা বলছি, বাড়িয়ে বলছি না। তো এরকম একটা জায়গায় তাকে যেটা দেখা গেছে, 9 বছর সদর পার্টির সেক্রেটারি, এখন সে আমাদের একটা নিয়ম হয়েছে 3 টার্মের বেশি না, এক একটা টার্ম মানে 3 ইয়ার্স। তখন এরকম টার্ম কিছু ছিল না। সমীরের পর কমরেড সমর, স্ট্রেইট মাঝখানের অন্য কোনো দিকে না তাকিয়ে সরাসরি পার্টি সংগঠনে দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব তুলে নিয়েছেন, কাজ করেছে। আমি বিস্তৃত বলে সময় নেব না, সেই কাজ না করলে তো সমর হতো না। কিন্তু যেটা আমি বলবো, তার মধ্যে সংসদীয় রাজনীতিকে শ্রেণী দৃষ্টিভঙ্গিগতভাবে পার্টির যে আন্ডারস্ট্যান্ডিং, ডেমোক্রেটিক মুভমেন্টকে অ্যাডভান্স করা এবং আমাদের যে বিপ্লবী দৃষ্টিভঙ্গি, জনগণতান্ত্রিক সরকার, সেই দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচনী লড়াইয়ের গুরুত্ব, তাৎপর্য সমর উপলব্ধি করতে পেরেছিল। নিজে কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জিএস দাঁড়াচ্ছে পরপর 2 বার, এতটা পপুলার, বিকল্প চিন্তা করা যাচ্ছে না। পার্টি বলছে সে দাঁড়াচ্ছে, ছাত্র বন্ধুরা বলছে দাঁড়াচ্ছে, কিন্তু বিধানসভা নির্বাচনে দাঁড়াবার জন্য ইভেন আগরতলার নগর পঞ্চায়েত, সে তো চাইলেই দাঁড়াতে পারত। সেই পপুলারিটি তার ছিল, পার্টিরই তো সেক্রেটারি। সে যদি বলতো আমরা উপেক্ষা করতে পারতাম কোনদিন। এবং তার মনোভঙ্গি, কাজ, কর্ম, দায় দায়িত্ব প্রতিপালনের মধ্যে কোথাও
একটুকু দুর্বলতা তার মধ্যে দেখা যায়নি। আমার নাম দেখি কেউ বলছে না, আমি কি দাঁড়াতে পারি না, আমি কি দাঁড়ালে জিতবো না, মোটেই ঘটনা তা না। অসাধারণ গুণ, অসাধারণ গুণ। এটা আমাদের অনেকের মধ্যে অ্যাবসেন্ট। বিশেষ করে আজকের নবীন প্রজন্মের যে বন্ধুরা, সংখ্যায় যে আজকের মিটিংয়ে খুব বেশি আছেন তা না, বরাবরই দেখা যায় আমাদের ছাত্র যুব বন্ধুদের নিজেরাও লোক জমাতে পারেন না এখন যে পরিস্থিতি, আর এই জাতীয় আলোচনাগুলিতে তারা খুব কম আসেন। দিস ইজ দেয়ার উইকনেস। তাদেরকে যারা সংগঠিত করছেন তাদেরকে এগুলো সচেতনভাবে দেখতে হবে। কিন্তু এই বিষয়টা আমি উল্লেখ করছি এই কারণে, আমাদের এই নবীন প্রজন্মের মাথায় তো শুধু ভোট, আসন, এই হিসেব, অথচ ঘরে বসে থাকছি, বের করছি না। জিতেন চৌধুরী বলছিলেন শখেতে একটু সংযতভাবে, আমার না কেউ ভুল বুঝে। হ্যাঁ, এই যে ঘটনা, এটা উপলব্ধি করা দরকার, এটা উপলব্ধি করা দরকার। সব সময় হাতে তার একটা বই আছে, এটা লোক দেখানো না, সব সময় সিরিয়াস মানে রিডার। এবং যেটা জানা গেছে সে রাত্র 2টা, 2:30, 3টা পর্যন্ত বাড়িতে পড়াশোনা করত, ফলে সকালবেলা ঘুম থেকে উঠতে তার দেরি হয়ে যেত, যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এগুলো যখন আমাদের জানা হলো তখন তাকে বলার চেষ্টা করেছি, চুপ করে যেত। অভ্যাস একটা ডেভেলপ করে গেছে, প্রলিফিক রিডার। এবং শুধু যে মার্ক্সবাদী তাত্ত্বিক বইপত্র এটাই পড়তেন ঘটনাটা না, সব ধরনের বই। তার যারা সমালোচনা করছে, তার বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের কথাও তার জানবার একটা আগ্রহ ছিল। যখন পড়াশোনা করছি আমরা, কোনো কোনো সময় একটা বইয়ের রেফারেন্স আসলো, এই বইটা নাই, সমরকে ডেকে সঙ্গে সঙ্গে বলতাম, সমর এই বইটা কি তোমার কাছে আছে? থাকলে বলতো আছে, আমি বিকেলে নিয়ে আসবো। যদি না থাকে বলে ঠিক আছে, আমি সংগ্রহ করে দেবো। সমরকে বললে মুশকিল আসান, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে হলো সমর সেই বই সংগ্রহ করে দেবে। তার কাছেও আগ্রহ, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে পাঠ করলে পরে কিছু পাঠোদ্ধার করার বিষয় থাকবে, উনিও পড়বেন আমিও পড়বো। আই ওয়াজ হেল্প লাইক দিস। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছি। তার কলমের জোর কিন্তু কম ছিল না, নিজের নামে লিখতেন কম, শিরোনাম নিয়ে লেখবার চেষ্টা করতেন। প্রবন্ধ যেমন লিখতেন, ঠিক তেমনি স্যাটায়ারও তার লেখার মধ্যে থাকতো, বিজ্ঞানের উপর তার লেখা থাকতো, দেশের কথা উঠতো, এগুলি পড়লেই বোঝা যেত। তার কলমের জোর না থাকলে পরে ছাত্র সংবাদ পত্রিকার এডিটর দীর্ঘদিন সে হয় কি করে, থাকে কি করে? এটা ছাত্র ফেডারেশনের মুখপত্র। শুরু হয়েছিল বীরেন্দার বাড়িতে দেয়াল ম্যাগাজিন দিয়ে, ফার্স্ট দেয়াল ম্যাগাজিন। তারপরে আমরা যখন অফিস নিয়ে আসলাম, আস্তে আস্তে এটা একটা এই ধরনের মানে পাক্ষিক পত্রিকাতে পরিণত হলো। একটা ভালো সময় সমর কিন্তু এটার এডিটর ছিলেন, এবং তার প্রচার সংখ্যক খারাপ ছিল না। এখন তো অন্য সমস্যা। তো এই জায়গাতে মানে এই গুণগুলি সমাহারের সমর উল্লেখ করেছে বন্ধুবাৎসল্য। আমি আপনাদের উল্লেখ করবো, অন্য কোনো জায়গার কথা বলছি না। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তার কাজের সময় দেখেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্টারে এই কমিটিতে কাজের সময় দেখেছি। স্বাভাবিক আমরা এই মিটিংগুলিতে যাওয়ার আগে আমরা যারা কাছাকাছি পলিটিক্যাল, আমরা একটু ওয়েল ইন অ্যাডভান্স নিজেরা কথাবার্তা বলে যেতাম। এটা ডিসিপ্লিন, এটা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র না। এখন সেখানে গিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে আমরা বুঝতাম এই কমিটির মধ্যে কারা কারা এগুলি সহমত নাও পোষণ করতে পারেন, বিরোধিতা করতে পারেন, ভিন্নমত চিন্তা করতে পারেন, এগুলি কে কে হতে পারে, তার থেকে অনুমান নির্ভর করে কোনো কোনো নামটা আসত। গ্র্যাজুয়ালি দেখলাম সমরের সান্নিধ্যে, বছর দেড়েকের ব্যবধানে এরাই আমাদের নিকট বন্ধু হয়ে গেল। দিস ওয়াজ দ্য কোয়ালিটি। শুধু নিকট বন্ধু না, তারা পার্টি মেম্বার হলেন, এখন তো দায়িত্ব নিয়ে পার্টির কাজ করছেন, সংগঠনের ভূমিকা নিচ্ছেন। অসাধারণ ঘটনা। এটা আমাদের কজনে আছে? আমরা তো আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকছি। অর্গানাইজ যারা, তাদের কাছে বক্তৃতা করা এক জিনিস, যারা আনঅর্গানাইজড
তাদেরকে বলে আকৃষ্ট করে ধীরে ধীরে নিয়ে আসা, ময়দানে সামিল করা, এটাই তো কঠিন কাজ এবং এটাই তো মূল কাজ, এটাই তো জরুরি কাজ। এই কাজটা সন্তর্পণে সমর তার নিজের মতো করে করতেন। দেখবেন শঙ্করের লেখা আছে, সমর তাদের পরিবার অর্থনৈতিক দিক থেকে খুব বিত্তবান পরিবার ছিল না। আমি তো তাদের বাড়িতে যাতায়াত করতাম, দিদি চাকরি করতেন, দিদি চাকরি করতেন, আর কেউ চাকরি করতো কিনা আমি জানি না। তোর বড় ভাই তখন চাকরি করেন কিনা জানি না, ভায়োলিন যে বাজায়, যে আজকে এটা বাজিয়ে পাঠিয়েছে, তৈরি করে পাঠিয়েছে, সকালবেলা থেকে আমার মনে হচ্ছিল তাকে দিয়ে বোধহয় এরকম একটা কিছু করা উচিত হবে। যাক, আমার যে মানে মনের যে ভাবনাটা, এটা এখানে এসে তার এটা যখন বাজছে তখন এটা পূর্ণ হয়েছে। ত্রিপুরেন্দ্র ভৌমিকের খুব মানে ঘনিষ্ঠ ছাত্র এবং সন্তানের মতো এই দুটি পরিবারের মধ্যে নৈকট্য গড়ে উঠেছিল। দেখেছেন শঙ্কর লিখেছে, কোনো কোনো দিন 3 জন 4 জন, বৃষ্টি যেতে পারছে না, দূরে বাড়ি, বাইরের থেকে এসছেন, এই বাড়িতেই নিয়ে চলে যাচ্ছে। আরে তুমি যে নিয়ে যাচ্ছ তারা ঘুমাবে কোথায়? রান্না তো কয়েকজনের ঠিকঠাক আছে, এখন গেলে কি করে তাদের খাওয়াবে, এ কিছু ভাবনা নাই। তার সঙ্গে তার ভাই আছে শঙ্কর, তাদের দুজনের হাতের লেখায় মুক্তাক্ষরের মতো। শঙ্করের লেখা সমরের চাইতেও বেটার। আমাদের পোস্টার, দেয়ালে যে বড় বড় পোস্টারগুলি, এগুলি সবচেয়ে বেশি লিখত শঙ্কর। এখন তো শঙ্কর অসুস্থ হয়ে পড়েছে শুনলাম আমি। তো এই বাড়িতে নিয়ে যেত, এর মধ্যেই হয় খাওয়া ভাগ করে, অথবা নতুন করে মা তো দারুণ ছিলেন, আবার নতুন করে ডাল ভাত করে খাওয়ার ব্যবস্থা করতেন। এর মধ্যেই 2-3টা ঘরের মধ্যে ভাগ বটার হয়ে কোনো মতো কাটিয়ে দিতেন। এটা আমরা কজন অভ্যস্ত এরকম করতে? এটা পার্টির প্রতি এটা দুর্নিবার আকর্ষণ, বিশ্বাস, শ্রদ্ধা না থাকলে পর কমরেডদের প্রতি ভালোবাসা কি করে ডেভেলপ করবে? এটা সমরের ভাবনা গোটা পরিবারটাকে প্রভাবিত করেছে। গোটা পরিবারটাকে বলা যায় সে একটা জায়গায় এই ভাবনা চিন্তায় একটা জায়গায় নিয়ে এসছে। তো তার দেওয়ার ছিল অনেক কিছু। বলছিল বাইরে তো মানে বড় বড় সবাই জমায়েত করে মাইকটা গলা চড়িয়ে বক্তৃতা করতে সমর্থ আমার ওটা অভ্যস্ত ছিল না। এগুলো চেষ্টা করতে অ্যাভয়েড করতে, ঘরোয়া আলোচনা। এবং শেষের দিকে কমরেড বিজনধরের সান্নিধ্যে এসে আমাদের যে মার্ক্সবাদী লেনিনবাদী সাহিত্য চর্চার যে আসরটা হতো মাসে একবার করে, সেটাতে সমর ভূমিকা নিত এবং শিক্ষার কাজের সাথে যুক্ত ছিল। সেখানে সে তার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে গেছে। এখন আপনারা শুনছিলেন তার ছেলে বলেছে পরিবার আলোচনা করে যে বইপত্র তার আছে। আমার তো ধারণা রেয়ার কালেকশন পাওয়া যাবে তার কাছে। আমাদের অনেকের লাইব্রেরিতে হয়তো এই বই নাই, এগুলি পার্টিকে দিতে চাইছে। আমি জানি না পার্টিতে কোথায় নিয়ে আমরা রাখবো। গৌতম দাসের বই আমরা রাখতে পারিনি, সেগুলো এখন কৈলাসহরে নিয়ে যেতে বলেছি। স্টিল আমরা এটা দেখবো সমরের ব্যাপারটা কি করা যায়, কেমন না। তো সবটা মিলিয়ে যেটা বলার, অনেক কাজ রেখে গেছে আমাদের জন্য, এই কাজটা আমাদের সম্পাদন করতে হবে। এটা করার ক্ষেত্রে যদি আমরা যোগ্য ভূমিকা নিতে না পারি, তাহলে তো সমরের প্রতি প্রকৃত আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা যেটা আমরা মুখে বলছি, এটা তো প্রমাণ তো আমরা রাখতে পারবো না। তার জন্য যেটা বলতে চাইছি আমি আমার কথা শেষ করার আগে, বর্তমান পরিস্থিতিতে যেটা সবচেয়ে বেশি দরকার, আন্তর্জাতিক পরিস্থিতি বলুন, জাতীয় পরিস্থিতি বলুন, আমাদের ত্রিপুরার পরিস্থিতি বলুন, দক্ষিণ পন্থার যে বারবারন্ত, এটাকে প্রতিহত করতে হবে, এটাকে মোকাবেলা করতে হবে, এটাকে কাউন্টার করতে হবে, কাউন্টার অফেন্সিভে যেতে হবে। সময় সুযোগ তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটাকে মোকাবেলা না করে সংবিধান রক্ষা বলুন, গণতন্ত্র রক্ষা বলুন, ভোটের অধিকার বলুন, এবং তার সাথে অর্থনৈতিক দাবি দেওয়া বলুন, এই সবগুলো কিন্তু সম্পৃক্ত। কাজে এই মুহূর্তে যে বেসিক যে বিষয়টা, দক্ষিণ পন্থাকে প্রতিহত করো, আন্তর্জাতিক ক্ষেত্রে
বিশেষ করে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর রেলে করে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ইউরোপ মহাদেশের যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে মার্ক্সবাদ শেষ, এটা অ্যাক্সিডেন্ট, ভুলে যাও, পুঁজিবাদের বিকল্প নাই, আমরা আছি, আমরা থাকবো, আমাদেরই থাকতে হবে, কিসের সমাজতন্ত্র। এবং এরকম একটা জায়গায় বিশেষ করে যুবশক্তি পুঁজিবাদী অর্থনীতি যখন তাদের জীবনের মৌলিক সমস্যার সমাধান করতে পারছে না এবং তার বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন ওই রাষ্ট্রের ধারকরা বাহকরা পলিটিক্যালি আইডিওলজিক্যালি যুবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এই দক্ষিণ পন্থার ফেসিবাদী চিন্তা ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করে। এখন এটা চলছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, এই যে বছরটা শুরু হলো 2024, পৃথিবীর প্রায় 50 থেকে 52টা রাষ্ট্রে ভোট হবে। হিসাব করে দেখা গেছে ইন্ডিয়া সহ, ভারত সহ, তাতে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি, রাষ্ট্র তো অনেক বেশি, ভোট হবে 50-52টা, কিন্তু জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এই ভোটে অংশগ্রহণ করবে। এই ভোটের ফলাফল আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে ইতিবাচক নেতিবাচক দুটো প্রভাবই বিস্তার করতে পারে। আমি সর্বশেষ যেটা বলবো, গত পরশু দিনের ফল, ভেনেজুয়েলা, মাদুরো কন্টিনিউয়াসলি থার্ড টাইম মোর দেন 51% ভোট নিয়ে জিতলেন। আমাদের এখানে যা ষড়যন্ত্র, তার চেয়ে আরো বড় ষড়যন্ত্র মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে আন্তর্জাতিক প্রতিকার শক্তিকে একটা জায়গায় করে, এটা শুধু ভেনেজুয়েলা না, তাকে টার্গেট করে সমস্ত এই যে এরিয়াটা, এটাকে তাদের কুক্ষিগত করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ অবিরাম চেষ্টা করছে। হুগো চাভেজ যখন আর্মির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে ভোটে জিতে এর রাষ্ট্রপ্রধান হলেন, এবং বিশেষ করে কিউবার রাষ্ট্রপ্রধান প্রায় বলা যায় তার মানে অনুগামীর মতো, এবং তার দ্বারাই সে পরিচালিত হতো, অসুস্থ হলেন, চলে গেলেন বিফোর টাইম, ভীষণ সংকট। এরকম সময়ে এই মাদুরো আসলেন। মাদুরো ছিলেন একজন গাড়ির চালক, ট্রান্সপোর্ট ওয়ার্কার, কিন্তু ট্রান্সপোর্ট ওয়ার্কারদের যে অর্গানাইজেশন, তিনি তার ওয়ান অফ দ্য লিডার্স ছিলেন। তাকেই সেখানকার মানুষ বাছাই করেছেন, নির্বাচনে দাঁড় করেছেন, জয়যুক্ত করেছেন, সেখানটাই চেষ্টা করেছিল, এর পরের বার আবার করেছে। এবার এখন তো তারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে যারা আছেন তারা তো এই ফলটাকেই স্বীকার করতে চাইছে না, যদিও কাউন্টার অফেন্সিভে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ। আমি দেখলাম আজকে চীন বলেছে, গতকাল রাশিয়া বলেছে, আজকে চীন রাশিয়া একসাথে বলছে, কিউবা বলছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে সেখানে মাদুরোর পক্ষে সমর্থন যাচ্ছে। এবং যারাই বলছেন তারা বলছেন এ তো শুধু তোমাদের লড়াই না, তোমরা লড়ছো অ্যাপারেন্টলি প্রাইমারিলি ভেনেজুয়েলার মানুষের জন্য, কিন্তু তোমাদের এই লড়াইয়ের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন সাম্রাজ্য, এখন দেখছি চীনের মতো রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদের নাম উল্লেখ করে বলছে তারা যে গোটা পৃথিবীকে প্রতারিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে এটা একটা জুৎসই তোমরা ধাক্কা সেখানে দেওয়ার চেষ্টা করেছো। উই আর উইথ ইউ। কিছুদিন আগে ফ্রান্সের নির্বাচন হয়েছে, দেখেছেন খেলার মাঠে আজকের পৃথিবীর প্রথম যে 3জন মানে সামনের সারির খেলোয়াড়, সে মাঠে খেলতে গিয়ে সেখানে ফ্রান্সের নির্বাচনের জন্য দক্ষিণপন্থী শক্তির হাতে আমাদের সরকারটা না যায়, তাতে অনেকে থেকে সমালোচনা করছেন খেলার মাঠে। বলে খেলার মাঠ জীবনকে বাদ দিয়ে খেলা হয়? তা আমাকে বাদ দিয়ে টিম করলেই তো হয়। সাহস পায়নি কেউ। ফ্রান্সের নির্বাচন দক্ষিণপন্থার প্রচেষ্টাকে প্রতিহত করেছে। ইউকে, ইউনাইটেড কিংডম, এই যে প্রতিক্রিয়ার শক্তি পরপর 3বার নির্বাচনে জিতছে, ভাঙছে আবার করছে, ভাঙছে আবার করছে। এবারকার নির্বাচনে লেবার পার্টি, অফকোর্স লেবার পার্টি, আমরা লেবার বলতে মার্ক্সীয় লেনিনবাদী দৃষ্টিতে যেটা বুঝি এরকম না, কিন্তু তার মধ্যে কম্পারেটিভলি খানিকটা ডিগ্রি ফারাক হয়তো আছে। এটাই তারা মনে করছে এই প্রতিক্রিয়ার শক্তিকে লড়াই করতে গিয়ে লেবার পার্টির যে অনেকদিন পরাই জয়, ইট ইজ নট এ স্মল থিং। এই সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের দেশেও ভোট হয়েছে, এই সময়ের মধ্যে অনেকগুলো ভোট হয়েছে, তাতে মানে আর রিয়াকশনারি ফোর্সেস তারা যেমন জিতেছে,
মধ্যপন্থী শক্তি তারা যেমন জিতেছে, সমাজতন্ত্রের পক্ষের যে শক্তি ভেনেজুয়েলা সহ এরকমও রাষ্ট্রগুলি জিতছে। তার থেকে কি আসছে? এটা ওয়ান ওয়ে ট্রাফিক না, ইন্টারন্যাশনাল লেভেলে দক্ষিণপন্থা তারাই গড়গড়িয়ে চলে যাবেন, যেমন যাচ্ছেন তেমনই যাবে। কে তাদের আটকায়? ঘটনা তা না, প্রতিহত হচ্ছে, ধীরে ধীরে প্রতিরোধ গড়ে উঠছে, শক্তির সমাগম ঘটছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটাকে আমাদের দেশে কি শুধু আমরা যারা কয়েকজন কমিউনিস্ট পার্টির লোক আমরাই এরকম ভাব দেখছি? পৃথিবীর আর মানুষ নেই এগুলি ভাববার, দেখবার, চিন্তা করবার, বিশ্লেষণ করবার অনেক লোক আছে, তারাও বলতে শুরু করেছেন। সেকেন্ড, আমাদের দেশের যে ভোটটা হলো, এটা পরিষ্কার, এটা একটা বড় ধরনের ধাক্কা আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদের জন্য। 400 আসন চায়, সংবিধান পাল্টে দিয়ে হিন্দু রাষ্ট্রের নাম করে মানুষের বুকের উপর পা দিয়ে চলবে। আমি দেখছিলাম কালকে পার্লামেন্টের মধ্যে বক্তৃতা, একজন বলছেন, নামে বলছেন হিন্দু রাষ্ট্র, একবার যদি মুসলিমদেরকে শেষ করে দিতে পারেন তারপর এটা কিসের হিন্দু? হিন্দুদের মধ্যে যে ভাগ বিভাজন, বিভিন্ন নামে তো ভারতবর্ষকে আপনারা টুকরো টুকরো করবেন, সর্বনাশ করবেন, এই কথা কিন্তু এখন উঠে এসছে। কারেক্ট। তাহলে এই নির্বাচনে যারা 400 আসনের কথা বলেছেন, এরা সব মিলিয়ে 300 আসন পর্যন্ত এখন স্পর্শ করতে পারছেন না। এবং দুটো রাজ্যের 28টা আসন না আসলে পরে সরকারই করে না, তাদেরকে মানে কি করে তুষামুদ করছে। এই যে বাজেটটা উপস্থিত হলো, এখনো গৃহীত হলো না, এই দুটো বিহার এবং অন্ধ্র হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে। তাতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন যে ফেডারেলিজমের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, এবং এটা তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। সরকার টিকিয়ে রাখতে গেলে পর বিহারকে রাখতে হবে সঙ্গে, অন্ধ্রকে রাখতে হবে সঙ্গে। এখন সব মিলিয়ে যে সরকার মাত্র 20টা আসনে বেশি, আর এরা দুটো একসাথে 28 আসন। এরা যদি কোনো কারণে এদিক সেদিক করে তাহলে তো 8 আসনের ডিফারেন্স হয়ে যাবে। ন্যাচারালি তাদেরকে খুশি রাখতে হচ্ছে। ইট ইজ নট এ গুড সাইন ফর বিজেপি আরএসএস। কে করলো? আরবান এরিয়ার মানুষ যত না গুরুত্বপূর্ণ ভূমিকা নিল, গ্রামের মানুষ বেশি নিয়েছে। কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ। 38টা পার্লামেন্ট আসনে বিজেপিকে পরাস্ত করেছে। যে কৃষক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, দিল্লিকে 1 বছর ঘেরাও করে রেখেছিল, এরকম কেন্দ্রগুলোতে এদের ভোটে বিজেপি 38টা আসন সরাসরি হারিয়েছে। আর 152টা আসন গ্রামাঞ্চলের ভোটের উপর নির্ভর করে, সেই জায়গাতেও বিরাট সংখ্যক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে বিজেপি। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? শুধু লেখাপড়া জানলেই রাজনীতি বুঝবেন, লেখাপড়া না জানলে কিছু বুঝবেন না। কে বলেছে? জীবনের অভিজ্ঞতাই তো আসল শিক্ষা। তাহলে কারাই জায়গায় এগিয়ে আসলেন, তারাই তো আটকে দিলেন। তাহলে এরা যা চাইছিল তা তো তারা করতে পারলো না। দেখছেন না পার্লামেন্টে কি চলছে? আমি আজকে আপনাদের এখানে আসার আগে দুপুরবেলা যেমন খাচ্ছিলাম, ঝড় বয়ে যাচ্ছে। অর্থাৎ আদমশুমারি কেন হচ্ছে না? এবং আদমশুমারি করতে হবে, এবং এটা জাতভিত্তিক করতে হবে। এটা নিয়ে রাহুলের উপর ঝাঁপিয়ে পড়েছে। এখন দেখা গেল যে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে তারা প্রস্তাব আনছে, সেটা পাঠাবে স্পিকারের কাছে। সে যে উলটপালট কথাবার্তা বলেছে তার বিচার হবে, এবং যদি ভুল প্রমাণিত হয় তাকে শাস্তি দিতে হবে। তাহলে এই যে জায়গাটায় পার্লামেন্টটা যাচ্ছে গত 10 বছরে, এরকম অবস্থানে বিরোধী দলের যাওয়া কি সম্ভব ছিল? যে কংগ্রেস আজকে এই উদ্যোগ নিচ্ছে, তারাও কি যেতে পারছিল? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? সিচুয়েশন ইজ বিং চেঞ্জড। সামনে 3-4টা রাজ্যের ভোট আসছে, পরিস্থিতি ভালো না। যাই হোক, আমরা এখান থেকে দাঁড়িয়ে এগুলি বলে শুধু আনন্দ আহ্লাদিত হলে তো চলবে না। আমরা আমাদের রাজ্যের বিষয়টা ভাববো। অফকোর্স ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, তার প্রেক্ষাপটে ত্রিপুরা, দেশের নির্বাচনে ত্রিপুরায় 39 ভোট পেয়েছে। কে বলেছে 39টা ভোট পেয়েছে? তাতে 15 থেকে 20টা ভোট ফলস, জোয়াচুরি। তাহলে ভোট কত? 25-27-এর বেশি না। তারপরের দুটো উপনির্বাচন শোনা মনে হয় এগুলো জিততে না পারলে পরে সরকারটাই টিকে রাখতে পারে না। 90% ভোট পেয়েছে বক্সনগরে। ত্রিপুরায় কোনোদিন কোনো বিধানসভার নির্বাচনে, আমি দশরথ দেবের কথা উল্লেখ করছি, তার চাইতে বেশি ভোটের ব্যবধানে কেউ জিততে পারেনি। সেই সময়ের কথা বলছেন।
90% ভোট পেয়েছেন তো শরৎ দেব। নেবেন যে করতে কোথাও আমি নাইবা বললাম, তাকে তো ভোটে যখন হারাতে পারছে না, গরু চুর, ইলেকট্রিকের তার চুরি করে বিক্রি করে ফেলেছেন, এরকম মামলা তো তার বিরুদ্ধে করেছে। সে কি দমার পাত্র ছিলেন নাকি? আমি উল্লেখ করলাম এগুলো। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরা এই উপনির্বাচনে এই কাণ্ড করলো, তারপরে আসলো লোকসভা নির্বাচন। হোয়াট ইজ দি ম্যাজিক বলুন তো? 9 থেকে 10 মাসের ব্যবধানে তোমরা 31-39-এর নিচে তোমাদের ভোট, অ্যাকচুয়ালি ভোট তোমাদের 25-26, হঠাৎ করে এখানে দুটো নির্বাচনে কি করে 72% ভোট হয়? ম্যাজিক? এটা কি গাছের শুকনো পাতা ঝাড়া দিলে পরে যেমন পাতা পড়ে যায়, ভোটকে এরকম নাকি? বিশ্বাস করেন আপনারা? এদের লোকটাই বিশ্বাস করে না, এরাই মাথা নুয়ে রাখে। কাজে এই জায়গাটার মধ্যে পরিষ্কার ফলসুট, এটা তাদের আসল শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। পঞ্চায়েত নির্বাচন কি অবস্থা? 19-এ 96%, এবারও তাই করার চেষ্টা করেছিল, কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। আমরা যতটা আশা করেছিলাম সবটা পারেনি, এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। এর জন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, পরিস্থিতি এরকম একটা জায়গায় নিয়ে গেছে। তাতে গিয়েও যেটা দেখা যাচ্ছে 30-35% সিটে এর মধ্যেও লড়াই করে ঠিক আছে, এখন এদের উপর চাপ সৃষ্টি করছে, প্রলোভন বিস্তার করছে, স্ত্রীর কাছে স্বামীর বিরুদ্ধে ভয় দেখাচ্ছে, বাবা মার কাছে ছেলে মেয়ের বিরুদ্ধে ভয় দেখাচ্ছে, নানাভাবে চাপ সৃষ্টি করছে। আমরা তো চাইব এরা স্টিক করবেন। এই জায়গাটায় তার দুর্বলতা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আমাদের এখানে লড়াইটা তো এটাই, একদলীয় স্বৈরশাসন, দক্ষিণ পন্থার যে রাজনীতি সারা দেশের বুকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ত্রিপুরাকে তারা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে, ছোট্ট জায়গায় সুবিধা অনেক বেশি। তো এখানে আমাদের ত্রিপুরার মানুষ তারা কিন্তু এই দক্ষিণ পন্থার নীতিকে সমর্থন করছেন না, এটা বুঝতে হবে। কাজে ইন্টারন্যাশনাল যে সিচুয়েশন, তার রিফ্লেকশন আমাদের দেশের যে লাস্ট নির্বাচন হয়ে গেল, এবং তার থেকে আমাদের ত্রিপুরার যে অভিজ্ঞতা, সবগুলো একসাথে মিলালে পরে জল একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। কাজে সেখানে দাঁড়িয়ে যেটা কমরেড সমরাধ্য, এত কিছুর মধ্যে সবসময় তো হাসি মুখী দেখতাম, এ নিয়ে তো মাথা ঘামাতে দেখতাম না। বরং এই যে কেশিয়ারের দায়িত্ব আমরা দিলাম, আমি শুনছিলাম গত পরশুদিন কথা বলছিল, আমি লক্ষ্য করছিলাম যে কমরেডটি তার সাথে কাজ করত, তাকে ফুল দিতে গিয়ে ঝরঝর করে চোখের জল ফেলছে। কালকে পরশুদিন তার সাথে আমার কথা হচ্ছিল, বলছি এই জায়গাটা কি করে পূরণ করবো আমরা? বলে উনি তো শুধু কেশিয়ার ছিলেন না, ইন্টারভেন করতেন, ফাঁকি দেওয়া যেত না। বিশেষ করে আমাদের যেটা দেখা যায়, কেউ ভুলভাবে নেবেন না, নিজের আয় ঠিক মতো বলি না আমরা, ন্যাচারালি পার্টি মেম্বার, তার উপর ভিত্তি করে তার লেভির হিসাব হয়। সমরকে তো এই ফাঁকি দেওয়া যাবে না, আসলে পরে বেতন কত, বেসিক কত, মূল কত, হিসেব নিকেশ করে অঙ্কটঙ্ক করে বলছি এখানে কম, এখন হবে না, সবটা টাকা দাও, তারপরে যেটা নিয়ে আসছেন এটা রেখে দিতেন, কিন্তু রিসিভ দিতেন না। দিস ওয়াজ সমর। গাড়ি ঘোড়া কেন তেল এত বেশি লাগবে, কেন ঠিক করতে গেলে এত পয়সা লাগবে? সরাসরি আমি শুনেছি পরশুদিন, আমি জানতাম না এটা, সরাসরি যেখানে গাড়িটি ঠিক হয় সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করে জানবারও চেষ্টা করেছেন। তাতে আমাদের কোনো কোনো ড্রাইভার বন্ধু একটু রাগটাগ হয়ে যেতেন, সমরকে আবার বুঝিয়ে বলতে হতো, মুচকে হাসতেন। এতে সে যে খুব ক্ষুব্ধ হতো ঘটনা তা না, কার জন্য করতেন এগুলো? পার্টির কোনো একটা তহবিলের কল দিলেন, অথবা কিছু বইপত্র ছাপলেন, নিয়ে গেছে, পয়সা দেওয়ার কথা, দিচ্ছে না, ফোন করছে বারবার, কি হলো তোমরা তো টাকাটা দিলে না, তো কি ব্যাপার? এবং এই কমরেড যা বললেন, এই সমস্ত চেষ্টার পর যখন দেখতো যে তহবিলে টাকা আসছে এবং বাড়ছে, যে দারুণ একটা আনন্দ উপলব্ধি তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে দেখা যেত, এজ ইফ এটা যেন তার ঘরের টাকার মতো। পার্টিটাকে যদি সেইভাবে কেউ না ভালোবাসে, এই ফিলিং আসবে। আমি এই কারণে এই কথাগুলি বললাম, যে হি হ্যাজ লেফট লট অফ থিংস টু লার্ন ফ্রম হিজ লাইফ।
আমি বলবো ইনক্লুডিং হিজ ফ্যামিলি মেম্বার্স, শুধু আমরা না, তার ফ্যামিলি মেম্বার্সদের বলবো। এবং যে কাজটা রেখে গেলেন এই সময়, মানে নির্বিরোধী মনোভাব নিয়ে করতে হবে। লড়াই আছে, জয় আছে, পরাজয় আছে, জন্ম আছে, মৃত্যু আছে, এরকম একটা ভাবনা নিয়ে সমর চলার চেষ্টা করেছেন। কাজে আমাদেরকে আজকের দিনে এটাই করতে হবে যে এই প্রতিক্রিয়ার শক্তিকে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন কাউন্টার শুরু হয়েছে, আমাদের জাতীয় ক্ষেত্রে যেমন 24-এর নির্বাচনে একটা আঘাত দেওয়া হয়েছে, আমাদের ত্রিপুরা যেমন পরপর আঘাত আমরা দিচ্ছি, তাকে সংহত করার জন্যে সমরের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের কাজের ক্ষেত্রে যে ঘাটতি আছে, অপূর্ণতা আছে, খামতি আছে, এগুলো পূরণ করার জন্যে অগ্রসর হতে হবে। বিশেষ করে যেটা অনুরোধ করব, মতাদর্শের যে ভিত্তিটা, শ্রেণী রাজনৈতিক চেতনার যে ভিত্তিটা এবং সাংগঠনিক যে শৃঙ্খলা, এই তিনটিকে একসাথে করেই কিন্তু আমাদের অগ্রসর হতে হবে, একটা থেকে আরেকটাকে বাদ দিয়ে না। এটাই সমরের জীবনের কাছ থেকে বিশেষ করে আমাদের শিক্ষা। আসুন, আজকের দিনে আমি একটু বেশি সময় বললাম, মার্জনা করবেন, হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে এই কথাগুলো না বললে এটা শুধু ফুলচন্দন দেওয়ার মতো হয়ে যাবে। অনেকেই জানেন না, সে তো প্রচার বিভাগ ছিল। কাজেই আমরা আজকে তাকে স্মরণে রেখে এই শপথ গ্রহণ করে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমরা এগিয়ে যাই। ভালো থাকবেন, আবার নমস্কার নেবেন। স্মরণ সভার উপস্থিত আছেন আমাদের মধ্যে পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার এবং